Who's asleep amidst the trees? Bats all the swaying in. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। মহামূল্যবান হীরা চুরির দায়ে কামিনী এবং সিকান্দারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় কোর্ট তাদেরকে নিরপরাধ ঘোষণা করে। কিন্তু কোর্টের এই রায়ে একদমই খুশি ছিল না পুলিশ অফিসার জাসবিন্দার। তার ধারণা এই দুজনের মধ্যে কেউ একজন তো অবশ্যই এই চুরির সাথে জড়িত, আর এটা প্রমাণ করতে সে তাদের পিছনে পড়ে আছে 15 বছর ধরে। এখন এটাই দেখার পালা যে এদের মধ্যে কে আসল চোর, আর এত বছর পরে সে কি পারবে আসল চোরকে ধরতে। সেটাই দেখবো আজকের গল্পে, যার শেষের টুইস্টটা একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির নাম সিকান্দার কা মুকাদ্দার। মুভি শুরু হয় 15 ফেব্রুয়ারি 2009 সালে মুম্বাইতে, যেখানে আমরা দেখতে পাই একটি ডায়মন্ডের এক্সিবিশন চলছে। এই এক্সিবিশনে অনেক বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এক্সিবিশনে প্রচুর হীরা জহরত রাখা ছিল এবং হাই সিকিউরিটিও ছিল। কিন্তু হঠাৎ আমরা এক ব্যক্তিকে দেখতে পাই যে ভয়ে ভয়ে একটি কাগজ পড়তে পড়তে পুলিশের কাছে কল করেছে। সে পুলিশকে জানায় যে এই এক্সিবিশনে ঠিক 5 মিনিটের মধ্যে চুরি হবে এবং সব ডায়মন্ড চুরি হয়ে যাবে। এই খবর শুনে পুলিশ সতর্ক হয়ে যায় এবং ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে সবাইকে আরেকটি রুমে শিফট করে। হঠাৎ সবাই গুলির শব্দ শুনতে পায় এবং জানা যায় যে কেউ এক্সিবিশনে আক্রমণ করেছে। আক্রমণকারীদের কাছে AK-47 ছিল এবং তারা পুলিশের উপর হামলা চালায়। তবে পুলিশ তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু এরই মধ্যে কামিনী এবং মঙ্গেশ জানতে পারে যে ডায়মন্ড গায়েব হয়ে গিয়েছে তাদের স্টল থেকে। মঙ্গেশ জানায় এখানে প্রায় 5টি ডায়মন্ডের টুকরা ছিল, যার মূল্য প্রায় 50 থেকে 60 কোটি টাকার। পুলিশ এই খবর শুনে অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন অফিসার জাসবিন্দারকে ডেকে আনে। আমরা জাসবিন্দারকে জাজ নামে ডাকবো। তো যাই হোক, জাজের সকল কেস সলভ করার রেকর্ড অসাধারণ, এই কারণে তাকে এই কেসে দেওয়া হয়েছে। পুলিশ জাজকে সবকিছু জানিয়ে এখান থেকে চলে যায়। এরপর জাজ তদন্ত শুরু করে এবং মঙ্গেশ ভাই, কামিনী এবং বাকি সবাইকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু সমস্যাটা হয় যখন জানা যায় যে হামলাকারীরা সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জাজ চেক করে সিসিটিভি ফুটেজ বন্ধ হওয়ার সময় কে কোথায় ছিল সবাইকে সেই জায়গায় দাঁড়াতে বলা হয়। মঙ্গেশ এবং কামিনী জানায় তারা রুম থেকে বের হওয়ার সময় ডায়মন্ডগুলোর সবচেয়ে কাছাকাছি ছিল সিকান্দার, যে মাত্র 5 ফিট দূরে ছিল। ফলে পুলিশের সন্দেহ সরাসরি সিকান্দারের দিকে যায়। সিকান্দার জানায় সে একজন কম্পিউটার টেকনিশিয়ান এবং সে কানপুর থেকে এখানে এসেছে। এরপর সিকান্দার বলে সে তো এখানে কিছু কাজের জন্য এসেছে। এরপর সিকান্দারকে যেতে দেওয়া হয়, কিন্তু সে খুব তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাচ্ছিল, যেটা জাজ খেয়াল করে। জাজ তাকে আটকায় এবং জিজ্ঞাসা করে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন। তখন আবার জাজ বলে যখন অ্যালার্ম বাজে তখন সে কোথায় দাঁড়িয়েছিল। সিকান্দার আবার তাকে সবকিছু জানায় যা সে আগে একবার তাকে বলেছে, কিন্তু এইবার সিকান্দার তার অবস্থানের জায়গা ভুল বলেছে। এই কারণে জাজ সিকান্দারকে সন্দেহ করতে শুরু করে। তবে সিকান্দারের মতোই মঙ্গেশ এবং কামিনীর উপরও জাজের সন্দেহ হচ্ছিল। জাজ তাদের 3 জনের বলেন তোমাদের মধ্যে একজন চোর, কারণ আজ পর্যন্ত আমার ইনভেস্টিগেশন কখনোই ভুল হয়নি। কিন্তু যখন জাজ জানতে পারে যে চুরি হওয়া ডায়মন্ডগুলোর মূল্য প্রায় 60 কোটি টাকা, তখন সে কমিশনার স্যারকে কল করে বলেন স্যার আমাকে কোথায় ফাঁসিয়ে দিলেন। তখন কমিশনার স্যার জবাব দেন তোমার রেকর্ড অসাধারণ, তাই মন্ত্রী নিজেই তোমার নাম প্রস্তাব করেছেন। তিনি আরো বলেন এই কেস সমাধান করলে তুমি একটা মেডেলের পাশাপাশি প্রমোশনও পাবে। জাজ আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিশ্রুতি দেয় যে 24 ঘন্টার মধ্যে সে এই কেস সমাধান করবে। এরপর সে মঙ্গেশ, কামিনী এবং সিকান্দারের সাথে কথা বলতে শুরু করে। সে বলে তোমাদের মধ্যে কে চোর তা আমাকে প্রথমেই বলে দাও, নইলে বড় সমস্যা হবে, কারণ আমি জানি যে তোমাদের 3 জনের মধ্যে একজন চোর। কিন্তু কেউ কিছুই বলে না। তাই জাজ তাদের 3 জনকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। প্রথমেই জাজ সিকান্দারকে চেয়ারে বেঁধে ফেলে। যখন সে তাকে মারতে যাচ্ছিল তখন সিকান্দার বলে তোমার এই পাগলামি দিয়ে নিশ্চয়ই তুমি তোমার এই 100% টাস্ক কমপ্লিট করেছো। এতে জাজ তাকে চর মারে এবং যাওয়ার সময় সিকান্দার বলে যেদিন বুঝতে পারবে যে আমি চুরি করিনি তখন তুমি অনুশোচনা করবে এবং আমি দেখতে চাই সেদিন আমার চোখে চোখ রেখে তুমি কিভাবে ক্ষমা চাও। কিন্তু জাজ বলে যে এটা কখনোই হবে না। এরপর গল্প 15 বছর পরের সময় এগিয়ে যায়। আমরা দেখি জাজ এখন একজন মাদকাসক্ত হয়ে গিয়েছে। তাকে এসআই ডেকে বলে এখন থেকে তুমি পুরো সময় মদ খেতে পারবে, কারণ তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আসলেও ডিউটি ঠিকঠাক পালন না করায় এবং ডিউটির সময় মদ্যপানের কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর জাজ তার স্ত্রী কৌশলীর কাছে যায়, যে তখন কোর্টে ছিল। জানা যায় সেদিন তাদের ডিভোর্স হতে চলেছে। অর্থাৎ একদিনে জাজ 2টি খারাপ খবর পায়। সে কৌশলীকে বলে আমাদের সম্পর্ক এতটাও খারাপ ছিল না। কিন্তু কৌশলী তাকে বলে আমি এত কিছু জানি না, টাকা সময় মতো পাঠিয়ে দিও, কারণ যেই সম্পত্তি আমার নামে আছে
তা পুরোপুরি আমার হয়ে গেল, তোমার কাছে কিছুই থাকবে না। রাতে জাজ আবার মদ খেতে বের হয়। তার অবস্থা দেখে মনে হচ্ছিল 15 বছর আগে কেসটি সমাধান করতে না পারার কারণে সে গভীর বিষণ্ণতায় চলে গিয়েছে। ঠিক তখনই জাজের ফোনে দুবাই থেকে কেউ একজন কল করেছে। সে জানায় সিকান্দার কাল আবুধাবি থেকে মুম্বাইতে আসবে, এটা নিশ্চিত খবর ছিল। সিকান্দারের নম্বর দিয়ে যায়। জাজ দ্রুত সিকান্দারকে কল করে বলে, আমি জাজ, আজ বুঝতে পারলাম সেদিন তুমি চুরি করোনি, আমার খুব অনুশোচনা হচ্ছে। সিকান্দার জবাব দেয়, এভাবে ক্ষমা চাওয়ার কথা ছিল না, তুমি আমার চোখে চোখ রেখে ক্ষমা চাইবে, কারণ আমি জানতাম আমি চুরি করিনি। জাজ বলে, কাল দেখা করো, আমি ঠিকানা পাঠাচ্ছি। এতে সিকান্দারের চোখে পানি চলে আসে, কারণ 15 বছর পর সে এই কথাগুলো শুনলো, যা তার অনেক আগে শোনার কথা ছিল। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়। আমরা সিকান্দার ও মাঙ্গেশ এবং কামিনীকে আদালতে উপস্থিত দেখতে পাই। দুই পক্ষের লয়ার উপস্থিত ছিলেন, কিন্তু পুলিশের কাছে এমন কোনো প্রমাণ ছিল না যার দ্বারা তারা প্রমাণ করতে পারে যে এই তিনজনই চোর। তবে পুলিশ 7 দিনের রিমান্ড চায়, যেন তারা নিশ্চিত হতে পায় যে এই তিনজন হীরা গিলে ফেললো নাকি। যদিও সবাই জানে কেউ যদি হীরা গিলে ফেলে তবে সে সঙ্গে সঙ্গে মারা যাবে। এরপর পুলিশ 7 দিনের রিমান্ড দেয়। প্রথমে তাদের এক্সরে করা হয়, কিন্তু তাতে কিছুই পাওয়া যায় না, অর্থাৎ তারা হীরা গিলে ফেলেননি। এরপর জাজ সেই ব্যক্তিকে খুঁজে পায় যে টেলিফোনে পুলিশকে চুরির খবর দিয়েছিল। লোকটি জানায় এই চুরির ঘটনায় তার কোনো ভূমিকাই নেই। প্রতিদিনের মতো সেদিনও সে তার মেয়েকে স্কুলে পাঠাচ্ছিল। তখন একটি ফোন আসে এবং বলা হয়, যদি আমার কথা না শোনো তবে তোমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। তাকে জানানো হয় তার ট্রাউজারের বাম পকেটে একটি কাগজ আছে, যা পরে তাকে পুলিশকে জানাতে হবে। এই কারণে ভয়ে লোকটা পুলিশকে ফোন করে বলছিল। এরপর মঙ্গেশ কামিনী এবং সিকান্দারকে দেখায়। তাকে জিজ্ঞাসা করা হয় যে সে এদেরকে চিনে কিনা। সে বলে, আমি এদের কাউকেই চিনি না। পুলিশের হাতে মাত্র আর 5 দিন বাকি ছিল। তারা আবার এই তিনজনকে রিমান্ডে নেয় এবং প্রচুর মারধর করে, তবুও তাদের ভিতর থেকে কোনো ইনফরমেশন বের করতে পারে না, কারণ তারা সত্যি চুরি করেনি। শেষে আদালতে আবার হাজিরা হয়। বিচারক জানতে পারে পুলিশের হাতে কোনো প্রমাণ নেই, তাই তাদের জামিন দেওয়া হয়। তবে তারা এখনো কেস থেকে মুক্ত নয়। জামিনের পর সিকান্দারের পিঠে অনেক আঘাতের চিহ্ন দেখা যায়। তার মা তার আঘাতের জায়গায় মলম লাগাচ্ছিলেন। এমন সময় প্রিয়া নামের একটি মেয়ে আসে। প্রিয়া সিকান্দারের খুব ভালো একজন বন্ধু এবং তাকে পছন্দ করে, কিন্তু সিকান্দার তাকে তেমন গুরুত্ব দেয় না। তাই প্রিয়া জানায় তার শীঘ্রই বিয়ে হতে চলেছে এবং সে চলে যায়। প্রিয়া একজন নার্স, তাই সে ওষুধ দিতে এসেছিল। এরপর সিকান্দার আবার তার চাকরিতে যায়, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। সে জায়গায় জায়গায় চাকরি খুঁজতে যায়, কিন্তু কোথাও কাজ পায় না। তার মনে হচ্ছিল সবাই তাকে চোর মনে করছে। বাড়িওয়ালা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে পুরোপুরি গৃহহীন হয়ে পড়ে। সিকান্দারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার লয়ারের দেওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। তখন কামিনী এসে তাকে সাহায্য করে। সে তার লয়ারকে টাকা দেয় এবং সিকান্দারের পাশে দাঁড়ায়। এরপর কামিনী নিজের জীবনের কথা বলে। তার 1 বছরের একটি ছেলে এবং ছোট বোন আছে। 1 বছর আগে তার স্বামীর অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার ছিল, তাই সে তাকে ছেড়ে চলে গেছে। সিকান্দার জানায় তার সঙ্গে কেবল তার মা থাকেন। এখন তাদের দুজনের মধ্যে কারো চাকরি ছিল না, তাই তারা দুজন মিলে একসঙ্গে চাকরি খোঁজা শুরু করে। কেসও একসঙ্গে চলছিল। ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এভাবে তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটায়। এভাবে সময় কেটে যায়। একদিন সিকান্দার জানতে পারে তার মা মারা গেছে। এটি তাকে ভীষণভাবে আঘাত করে। অবশেষে আর্থিক সংকটের কারণে সে কামিনীর সাথেই থাকতে শুরু করে। এখানে সিকান্দার এখন কামিনীর পরিবারের একটি অংশ হয়ে উঠেছিল। তারা একসঙ্গে খুব সুখী ছিল, তাই কামিনী এবং সিকান্দার বিয়ে করে। এরপর গল্প বর্তমানে ফিরে আসে। আমরা দেখি সিকান্দার আবুধাবি থেকে মুম্বাই ফিরে এসেছে। সে প্রথমে তার বন্ধুর সাথে দেখা করে এবং পরে সে জাজের সঙ্গে দেখা করতে যায়। সিকান্দার জাজকে বলে, 15 বছরে আপনি আমাকে যতটা অত্যাচার করেছেন সেটা মনে করলেও আমার খুব খারাপ লাগে। এখানে জাজ সিকান্দারের কাছে ক্ষমা চাই এবং বলে, অনেক ভুল হয়েছে, আর এটাই আমার জীবনের প্রথম যে ইনভেস্টিগেশনে ভুল প্রমাণিত হয়েছি আমি নিজেই, কিন্তু এতটাও ভুল নয় যে আমি তোমার কাছে এত বড় ক্ষমা চাইবো। এরপর সিকান্দার তার গল্প বলতে শুরু করে, কিভাবে 15 বছর আগে তার জীবনের সর্বনাশ হয়েছিল। এদিকে কোর্টে কেস চলছিল, অন্যদিকে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে নিজের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তখন তার এক বন্ধু তাকে বলে, আমার মামা আগ্রায় থাকে, তার গ্লাসের একটি ফ্যাক্টরি আছে, তুমি সেখানে গেলে তিনি তোমাকে মাসে 15,000 টাকা দেবেন, সাথে থাকা এবং খাবার ব্যবস্থাও রয়েছে। সিকান্দার তার পরিবার সহ আগ্রায় চলে যায়। সেখানকার মামা তাকে একটি সুন্দর বাড়ি দেন এবং ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ করে দেন। সিকান্দার কাজ শুরু করে এবং 2 বছর এভাবে কেটে যায়। তাদের জীবনে একেবারে সঠিক পথে চলছিল, কিন্তু হঠাৎ মাঙ্গেশ সিকান্দারকে ফোন করে। তিনি জানান
জানান তোমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, কারণ তুমি গত 6 মাস ধরে আইনজীবীকে টাকা দাওনি। মাঙ্গেশ তাকে দ্রুত মুম্বাই এসে বিষয়টি সমাধান করতে বলেন। সিকান্দার কামিনীকে জানায় তার যাওয়ার দরকার নেই, সে নিজেই যাবে, সে একাই সব করতে পারবে। এরপর সিকান্দার মুম্বাই যায় এবং জানতে পারে পুলিশের কাছে এখনো কোনো প্রমাণ নেই, ইনভেস্টিগেশনটি ভুল বলেও মনে হচ্ছে, তাই আদালত তাকে মুক্তি দেয়। এই খবরে সিকান্দার ও মঙ্গেশ খুশি হয়। সিকান্দার তার বাড়িতে খুশি খুশি ফিরে আসে এবং এসে প্রথমেই কামিনীকে এই খবর জানায়। দুজনেই খুব খুশি ছিল, কিন্তু হঠাৎ দেখা যায় কামিনীর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছে, সে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। সিকান্দার এটি দেখে আতঙ্কিত হয়ে যায় এবং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার জানায় কামিনীর লাঞ্চে পানি জমেছে এবং তাকে আজই ভর্তি করতে হবে, কিন্তু সিকান্দারের কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তবুও সে ডাক্তারকে বলে, আপনারা চিকিৎসা চালিয়ে যান, আমি কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে আসছি, কারণ তার সন্তানরা বাড়িতে একা ছিল। তাই সিকান্দার দ্রুত বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে সে জানতে পারে মামা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এই কথা শুনে সিকান্দার সরাসরি সেই বন্ধুর মামার কাছে যায়। আসলে মামা অলরেডি জানতে পেরেছে যে সিকান্দার এবং তার স্ত্রীর বিরুদ্ধে ডায়মন্ড চুরির কেস চলছে, তাই তিনি তাদেরকে ঘর থেকে বের করে দেন এবং সিকান্দারের পাওনা টাকাও দিয়ে দেন। সেখান থেকে সিকান্দার প্রথমে তার 2 সন্তানকে ধর্মশালায় রেখে আসে। এরপর হাসপাতালে ফেরার পথে কিছু লোক তাকে আক্রমণ করে দেয় এবং বাজে আচরণ করতে শুরু করে এবং তাকে মারধর করে তার পকেট থেকে সকল টাকা লুট করে নিয়ে যায়। সিকান্দারের সামনে আর কোনো পথ খোলা ছিল না, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে একটি ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক এমন সময় সেখান দিয়ে ট্রেন দ্রুত গতিতে আসে এবং হর্ন দিতে থাকে। এই শব্দে সিকান্দারের মনোযোগ ভেঙে যায় এবং সে লাফ দেওয়ার পরিকল্পনা বাতিল করে। এরপরে জাজ সিকান্দারকে জানায় যে সেই সময় হর্ন বাজানো মানুষটি ছিল সে। আরো বলে, এইসব কিছু আমার কারণে ঘটেছিল। তখন তোমার মামলা থেকে মুক্তি পেলে আমি তোমার পেছনে নজরদারি বসিয়েছিলাম। আমার মনে হয়েছিল চুরিটা তুমিই করেছো, তাই আমি তোমাকে এমন অবস্থায় নিয়ে যেতে চেয়েছিলাম যাতে তুমি ডায়মন্ডগুলো ইউজ করো এবং ধরা পড়ো। তাই সে সময় সিকান্দার টাকার অভাবে তার এক বন্ধুকে ফোন করে। তার বন্ধু তাকে সাহায্য করার প্রস্তাব দেয় এবং বলে, আবুধাবিতে একটি চাকরি আছে, তুমি যদি সেখানে কাজ করতে পারো তবে ভালো হবে। সিকান্দার তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং আবুধাবি চলে যায়। সেখানে সে ভালো কাজ শুরু করে এবং প্রচুর টাকা আয় করে। এতে তার পরিবারের আর্থিক সমস্যা দূর হয়ে যায় এবং কামিনীর চিকিৎসাও ভালোভাবে সম্পন্ন হয়। তখন আবুধাবিতে সিকান্দারের সঙ্গে তাবাসসুম নামে এক মেয়ের দেখা হয়। তারা একই অফিসে কাজ করত এবং দুজনে মুম্বাইতেই ছিল। তাদের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। আসলে তাবাসসুম সিকান্দারকে পছন্দ করত আর সিকান্দারও কিছুটা নরম হতে শুরু করে। কয়েকদিন পর তারা একটি সিনেমা দেখতে যায়। সেখানে থাকা একজন লোক সিকান্দারের কাছে এসে জানায় যে তাবাসসুম একসময় মুম্বাইতে বার ডান্সার ছিল। এটা শুনে সিকান্দারের সন্দেহ হতে শুরু করে যে হয়তো তাবাসসুমকে জাজ পাঠিয়েছে। সে তাবাসসুমকে কটু কথা বলতে শুরু করে। তাবাসসুম তাকে বোঝানোর চেষ্টা করে যে তার অতীত সত্যি হলেও জাজের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। পরে সিকান্দার বুঝতে পারে যে সে ভুল করেছে। আবুধাবি থেকে মুম্বাই ফিরে যাওয়ার সময় সে তাবাসসুমের কাছে ক্ষমা চায় এবং বলে, আমরা আবার দেখা করব। যাওয়ার আগে সে তাবাসসুমের হাতে একটি খাম দিয়ে মুম্বাই ফিরে আসে। গল্প বলার পর সিকান্দার চলে যেতে চায়, কিন্তু জাজ তাকে থামিয়ে বলে, গল্প এখনো শেষ হয়নি, এখনো তোমাকে আরো কিছু জানানো বাকি আছে। সে বলে, এখন তোমাকে কামিনীর ব্যাপারে জানানো জরুরি। উঠে যখন তোমার কেস চলছিল তখন তোমার টাকা ছিল না, তাই কামিনী তোমাকে টাকা দিয়েছিল। এরপর সে একটি জুয়েলারির দোকানে গিয়ে একটি ডায়মন্ড লেনদেন করছিল। আমি কামিনীর পিছনে নজরদারি রেখেছিলাম। যখন সে আমাকে দেখে তখন সে অবাক হয়ে যায়। সে জানায় ভিড়ের মধ্যে সে একটি ডায়মন্ড তার নখে লুকিয়ে ফেলেছিল, তবে সেগুলো সে আসল হিরে ছিল না, অন্য কিছু ছিল। জাজ বলে, যদি এই ব্যাপারে কমপ্লেন করা হয় তাহলে তুমি অনেক বছর জেল খাটবে, তাই তোমার কাছে শুধু একটাই অপশনই আছে, সিকান্দারের সঙ্গে তার প্রতি ভালোবাসা দেখাও এবং আমাকে সব জানাও, কারণ আমার জানা ছিল যে সিকান্দারের সেই চোর। একদিন না একদিন সে অবশ্যই সেই হীরাগুলো বের করবে। যদি তুমি এটা না করো তাহলে আমি পুলিশের কাছে তোমার নামে কমপ্লেন করব এবং তোমার 10 বছরের জেল হবে। এইসব শুনে সিকান্দার ভীষণ কষ্ট পায়। প্রথমে সে জাজকে একটি চড় মারে এবং তারপর সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছে সিকান্দার প্রথমে তার স্ত্রী কামিনীর সঙ্গে দেখা করে। তখন সে জানতে পারে বাড়িতে বাচ্চারা নেই। কামিনী সিকান্দারকে দেখে খুব খুশি হয়, তবে সিকান্দার তাকে সবকিছু জানিয়ে দেয়। সে বলে, তুমি জাজের সঙ্গে মিলে কাজ করেছো, তুমি কোনোদিন আমাকে ভালোবাসোনি, তাহলে কেন আমি তোমার সঙ্গে থাকবো? এই বলে সিকান্দার কামিনীকে জানায়, আজ থেকে এই বাড়ি তোমার নামে করে দিচ্ছি, আমি তোমাকে চিরতরে ছেড়ে যাচ্ছি। যদিও আমি ডিভোর্স পেপারে সই করব, কিন্তু আমি তোমার জীবনে আর থাকবো না। এরপর সিকান্দার তার পুরো পরিবারকে ছেড়ে দূর এক জায়গায় চলে যায়। সেই দূর জায়গায় তার সাথে দেখা হয় পিয়ার সঙ্গে। সে আগে এক হাসপাতালের নার্স ছিল এবং সিকান্দারের খুব ভালো বন্ধু। জানা যায় যে এখন প্রিয়া একটি বড়
বড় নার্সারি চালায় এবং এটাই তার এখন বিজনেস। কিন্তু এখানেই বড় একটি সত্য প্রকাশ পায় যে প্রিয়ার কাছে সেই 5টি হীরা রয়েছে, যে একটি গাছের পাত্রে সেগুলো লুকিয়ে রেখেছিল। বন্ধুত্বের খাতিরে সে এতদিন এগুলো যত্ন করে রেখেছিল। সিকান্দার খুব খুশি হয়। সে প্রিয়াকে বলে, আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেব। কিন্তু প্রিয়ার উত্তর দেয়, এটা টাকার ব্যাপার নয়, বন্ধুত্বের ব্যাপার, কারণ তুমি আমার উপর বিশ্বাস করেছিলে। এরপর সিকান্দার সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। তো যাই হোক গাইস, গল্পটা এখানেও শেষ হতে পারতো, কিন্তু হয়নি, কারণ এখনো তো আসল টুইস্ট বাকি। দৃশ্য আবার শুরু হয়। সিকান্দার যে সিটে বসেছিল সেই সিটের পেছনে বসেছিল জাত। জানা যায় জাত সিকান্দারের পেছনে নজর রাখেছিল প্রথম থেকে। ধারণা ছিল যে সিকান্দার সেই ব্যক্তি যে হীরা চুরি করেছিল, কিন্তু কিভাবে চুরি করেছে সেটা সে বুঝতে পারছিল না। এখন তার কাছে সেই হীরা চলে এসেছে, কারণ সে গাছের পাত্রটি ভেঙে হীরাগুলো বের করে নিয়েছে। এরপর জাস সিকান্দারকে বলে, আমি জানতাম তুমি চোর, কিন্তু এটা বুঝতে আমার 15 বছর লেগে গেল। 15 বছর ধরে আমি শুধু এটাই চিন্তা করতাম, কিভাবে তুই সবকিছু করছিস। তখন সিকান্দার ব্যাখ্যা করে, আমি একজন কম্পিউটার টেকনিশিয়ান ছিলাম। এক্সিবিশনের 1 সপ্তাহ আগে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে আমার দেখা হয়েছিল তুলারাম নামের একজন লোকের সঙ্গে। সে আমাকে একটি কম্পিউটার ঠিক করতে বলে এবং এর জন্য 5,000 দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যখন আমি সেখানে যাই, দেখি সেই জায়গায় তো একেবারে পুরনো ধ্বংসস্তূপের মতো। এখানে মনে হয় না যে কেউ কম্পিউটার চালায়। সেখানে তার সাথে একটি লোকের দেখা হয় যার কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু সেখানে সে বুঝতে পারে যে কম্পিউটারে কোনো সমস্যা ছিল না, প্রিন্টারে একটু জ্যাম হয়ে গিয়েছিল। কিন্তু এই কথা সে সেই লোককে বলে না, কারণ সে যদি বলে দিত এবং প্রিন্টারের সাথে সাথে ঠিক করে ফেলতো, তাহলে এই লোকটি তাকে 5,000 টাকা দিত না। এই কারণে সে কিছু সময় নেয়। সে দেখে যে সেখানে একটি লাল ব্যাগে AK-47 রাখা আছে। কিছুক্ষণ পর সে প্রিন্টার ঠিক করে দেয়। 5,000 টাকা তো সে পেয়েই যাবে। কিন্তু এক্সিবিশন শুরুর কিছুদিন আগে থেকেই সে তুলারামের উপর নজর রাখা শুরু করে। তুলারাম লাল ব্যাগটি এখানে নিয়ে এসেছিল, তাই সিকান্দার এখন সেই লোকের পিছু নিতে থাকে। সে দেখে তুলারাম আবার সেই জায়গায় যায়। তুলারাম সেই লোকটির সাথে মিশেছিল এবং এক্সিবিশন লুটের পরিকল্পনা করছিল। এটা দেখে সিকান্দারও নিজের প্ল্যানিং তৈরি করে ফেলে। সিকান্দার বুঝে যায় যে এই লোকেরা 15 তারিখ সকাল 10টায় প্রদর্শনী লুট করার পরিকল্পনা করছে, তাই তার সামনে মাত্র 2টি কাজ ছিল। প্রথমত পুলিশকে এদের সম্পর্কে জানানো এবং দ্বিতীয়ত লুটের সুযোগে নিজেই হীরাগুলো চুরি করা। সিকান্দার এই কাজের জন্য সেই লোকটির সাহায্য নেয় এবং চুপি চুপি তার পকেটে একটি কাগজের টুকরো রেখে দেয়। বলতে পারেন এটি তার কাজের বলির পাঠা মাত্র। এরপর তাকে ফোন করে জানায় তার মেয়েকে অপহরণ করা হতে পারে এবং এর থেকে বাঁচতে হলে তার বাঁ পকেটে একটি কাগজ রাখা আছে। সে শুধু সেই কাগজটি পড়ে পুলিশকে জানাবে। তো আমরা দেখতে পাই জরুরি সাইরেন বেজে ওঠে, আর তখন গুন্ডারা প্রদর্শনীতে পৌঁছে যায়। তখন তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সিকান্দার দ্রুত হীরাগুলো চুরি করে ফেলে। যেহেতু পুলিশ গুন্ডাগুলোকে মেরে ফেলেছিল, এই কারণে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসে এবং সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে আসে নার্স প্রিয়া। সে সিকান্দারের পরিকল্পনায় জড়িত ছিল, কারণ প্রিয়া একটি নার্স হওয়ায় যখন গুন্ডাদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সিকান্দার প্রিয়ার হাতে হীরাগুলো তুলে দেয়। সেই সমস্ত ঘটনা সিকান্দার জাজকে বলে। সেই সঙ্গে সিকান্দার আরো জানায়, যখন সে নিজের জীবন শেষ করার জন্য ব্রিজের উপর দাঁড়িয়েছিল এবং জাপ দিতে যাচ্ছিল, তখন সে নিশ্চিতভাবে জানত যে জাজ তার পিছু নিয়েছে। সে কামিনী এবং জাসের ব্যাপারে জেনে গিয়েছিল। জাজ সিকান্দারকে জিজ্ঞাসা করে তাবাসসুমকে যে খামটা দিয়েছিল তার ভিতরে কি ছিল। সিকান্দার উত্তর দেয়, সুইজারল্যান্ডের টিকিট ছিল। আমি সবকিছু ছেড়ে দিয়ে তাবাসসুমের সঙ্গে সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে ফেললেন। সব কথা বলার পর সিকান্দার জাজকে জানায়, আপনি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, আপনার কাছে এখন আর কিছুই নেই, তাই আমার কাছে আপনার জন্য একটি প্রপোজাল আছে। এই কথার সঙ্গে সিনেমাটি শেষ হয়। তবে এই প্রস্তাবটি কি সেটা জানানো হয়নি। আমার মনে হয় সিকান্দার জাজকে কামিনীর পরিবারের কাছে পাঠানোর পরিকল্পনা করছে, কারণ জাজ এখন পরিবারের প্রয়োজন এবং হয়তো সে তাকে কয়েকটি হীরাও দিয়ে দিতে চায়। যেহেতু জাজ এখন সাসপেন্ড, তাই হয়তো সে সিকান্দারের প্রপোজাল মেনে নেবে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের মতো মুভিটি। তো এই মুভির গল্পটি আপনাদের কাছে হয়তো ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।